আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। আমি রিজওয়ানা বিনতে জলিল। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তিনি আদালতকে বলেন, সুষ্ঠু নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আদালতের এমন প্রশ্নে তিনি নীরব ছিলেন। একই আদালত জামিন না মঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন ও মুন্সিগঞ্জ 3 আসনের ফয়সাল বিপ্লবকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। দেশের পরিবর্তিত পরিস্থিতির 10 মাস পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রবিবার রাতে উত্তরার বাসা থেকে ছাত্র জনতা আটক করে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে। এ সময় ছাত্র জনতার হাতে হেনস্থার শিকার হন তিনি। উত্তরা থেকে রাতে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। কড়া নিরাপত্তায় সোমবার দুপুরে নিয়ে আসা হয় আদালতে। এ সময় 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি চলাকালে আদালত নুরুল হুদার বক্তব্য জানতে চাইলে কারচুপির নির্বাচনের দায় চাপান রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপর। রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 18 যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সারা দেশের মানুষ তার সাক্ষী, সারা জাতি সাক্ষী। সে 18 নির্বাচনটা সে কি করেছে, সারা পৃথিবী সকল মিডিয়া, সারা পৃথিবী সকল নির্বাচনে যারা এখানে অবজারভার হিসাবে সবাই দেখেছে। কিন্তু আজকে সে নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। অপরাধের পরিমাণ এত বেশি হয়ে গেছে তার, সেই জন্য সে অপরাধী তার অপরাধ কখনো স্বীকার করতে চায় না। সে আজকেও তাকে দেখলে আমরা দেখলাম সে মনে হচ্ছে তাকে যদি এখনো বলা হয় যে আপনি আরেকটি অবৈধ নির্বাচন করেন, সে দায়িত্ব নিতে বোধহয় রাজি আছে। তবে আসামি পক্ষের দাবি জামিনযোগ্য মামলায় জামিন না মঞ্জুর করেছেন আদালত। সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। সাবেক সংরক্ষিত এমপি সাবিনা আক্তার তুহিনকে শেরেবাংলা নগর থানার একটি বিস্ফোরক মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে হওয়া মব জাস্টিস কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মব তৈরি করে হেনস্থার ঘটনার নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে দেখব। প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলার পর মব সৃষ্টি করে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করে কথিত জনতা পরে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এমত অবস্থায় গাজীপুর হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, যারা মব সৃষ্টি করেছে তাদের আইনের আওতায় আনা হবে। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ইটি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। এদিকে সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে মব তৈরির ঘটনার তীব্র নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা। মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ আগের রূপে ফিরে এসেছে জানিয়ে উপদেষ্টা বলেন, টাঙ্গুয়ার হাওরের মতো জায়গায় শীতাতাপ নিয়ন্ত্রিত হাউসবোট শব্দ দূষণ চলতে পারে না। টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইটে এই জিনিস ঘটতে পারে না। লাউড স্পিকার, এসি,
আসলে এরকম হওয়ারে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনি দেখেন এই যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আনতে গিয়ে জনমনে নাকি সাংঘাতিক আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি তো এরকম কোনো আশঙ্কা এবং আতঙ্ক দেখি না। সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলতেছে ডলফিন ফেরত এসছে, কাঁকড়া ফেরত এসছে, মানুষজন বলছে আমরা শান্তিতে আছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 25 থেকে 27 জুন পরিবেশ মেলা এবং 25 জুন থেকে 24 জুলাই পর্যন্ত চলবে বৃক্ষ মেলা। আশা করি এই কাজটাও আমরা জুলাই মাস নাগাদ শুরু করে দিতে পারবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। 2018 সালের সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংখ্যা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে দুদক। সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, গত 3টি সংসদ নির্বাচনের অনিয়ম দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। তদন্তের জন্য এই সংশ্লিষ্ট যে কাউকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করতে পারে দুদকের তদন্ত দল। এছাড়া 1 কোটি 8 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 5 ব্যাংকে 10 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আমাদের যে অনুসন্ধান দল কাজ করছে, যে বিষয় নিয়ে তারা কাজ করছেন, সেই বিষয়ের সাথে যদি সম্পৃক্ত হয়ে আরও অন্যান্য কোনো বিষয় এটার সাথে আসে, তখন তাদের সুপারিশ এই বিষয়ে থাকবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। অনিয়ম দুর্নীতি এবং সেবা পেতে ভোগান্তির অভিযোগে কয়েকটি নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেবা পেতে ভোগান্তি, অনৈতিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। নতুন ভোটার আইডি তৈরি, ভোটার স্থানান্তর সহ নানা কাজে নির্বাচন অফিসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহী নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় পরিচয়পত্র সংশোধন, সংগ্রহ, আর্থিক লেনদেন এবং সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগে নওগাঁয় জেলা নির্বাচন অফিসে অভিযান করে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার মব কাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সাদরে গ্রহণ করে জাতি এখন নির্বাচনের টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন। রিপোর্ট করছেন জাহেদ রহমান। রোববার সাবেক 3 নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। ওই দিন রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরায় অবরুদ্ধ করে জনতা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। লাঞ্ছিত ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার এবং বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এমন প্রত্যাশা বিএনপির। যে কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অপসংস্কৃতিতে বিশ্বাস করি না, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অবিরাম সংগ্রাম করতে যাচ্ছি। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। এদিকে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটির সাথে বৈঠক করে গণফোরাম ও এনডিএম। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি এবং নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে। এদিকে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লিং হংজংয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সফরকারী দলটির 9 সদস্য প্রতিনিধি দল। জাহিদ রহমান, RTV, ঢাকা। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচনও জাতিসংঘের অধীনে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কানাডার হাই কমিশনার অজিত সিং এর বৈঠক শেষে
এই কথা বলেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। আর এ সময় কানাডার জনশক্তি ও শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। উন্নয়ন সহযোগী হিসেবে আরও ভূমিকা রাখার আশা জানিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বন্ধু রাষ্ট্রকে সঙ্গে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে জামায়াতকে জানান হাইকমিশনার। জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আমরা ওইটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন। অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার্স, আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব। যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলার সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও রিয়াল অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি আকম সারোয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন তিনি। দেশের মানুষ ও নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য 4 জন স্কাউট আত্মহতি দিয়েছেন। স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বের আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, দুনিয়া এবং নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসদের কার্যক্রম, এর মাধ্যমে শুধু নিজে নয় অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেয়া যায়। এ সময় বাংলাদেশ স্কাউটসদের দেশব্যাপী আয়োজিত কাপ কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য, সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর প্রধান অর্থ যোগানদাতা নসরুল হামিদ বিপু ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির বরপুত্র। 10 বছরে তার লুণ্ঠনের পরিমাণ 1 লাখ কোটির বেশি টাকা, যা দেশের 1 বছরের জাতীয় বাজেটের কাছাকাছি। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 16টি দেশে সাবেক এই প্রতিমন্ত্রী ও তার পরিবারের সম্পদের সন্ধান পাওয়া গেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে টানা 10 বছরের বেশি সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নসরুল হামিদ বিপু। ডলার কিংবা ইউরোতে ছিল তার আসক্তি। তার দুর্নীতির অর্থের লেনদেন হতো বিদেশে। কোনো বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে টাকা আদায় করতেন বিপু চক্র। বিপুর সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন তার ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক ভাতিজা। তথ্য বলছে, নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু এবং সেতুমন্ত্রীর ভাতিজা মিলে অন্তত 4টি কোম্পানির মাধ্যমে 5 বছরে বাগিয়ে নিয়েছেন 8,000 কোটি টাকার কাজ। কানাডায় বিপুর একটি আবাসিক হোটেল এবং একটি পেট্রোল পাম্প রয়েছে। বিপুর অন্তত 3টি প্রতিষ্ঠান সিঙ্গাপুরে স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত, যেখানে রয়েছে বিপুর 1000 কোটি টাকার বিনিয়োগ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিপুর স্ত্রী সীমা হামিদের নামে অন্তত 3টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া মাল্টায় বিপুর স্ত্রী সীমা হামিদের নামে একটি বার ও ক্যাসিনোর সন্ধান পাওয়া গেছে। বিপুর ছেলে জারিফ হামিদ দুবাইতে পাম বিচে বিলাসবহুল বাংলোতে বসবাস করে। সেখানে তার একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা যায়। দীপন দেওয়ান, RTV, ঢাকা।
খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে ৩টি গ্রামের অর্ধশতাধিক পরিবারের। কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শুধু তাদের ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়নি, নামতে হয়েছে ঘুরে দাঁড়ানোর নতুন লড়াইয়ে। জাহাঙ্গীর পাটোয়ারির রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মাত্র ৩ মিনিটের ঝড়, ক্ষতচিহ্ন এগুলো। উড়ে গেছে ঘরের টিনের চাল, গাছ পড়ে ভেঙে গেছে বাড়ির দেওয়াল, উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ঘূর্ণিঝড়ের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়ে গেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৩টি গ্রামের অর্ধশতাধিক ঘর। এ সময় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু পরিবার আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিলেও অনেকেই বাস করছে খোলা আকাশের নিচে। শব্দ আসছে, আসার পরে বুকরিতে আমি আমার ওয়াইফকে বললাম যে ওদেরকে বুকের সাথে জড়াই এনো, কি যেন আসতেছে। তখন ওদেরকে বুকের সাথে জড়াই নিবার সাথে সাথে এই ঘরটা আমাদের, এই যে আমার এই ঘরটা আমাদের গায়ের উপরে ভাঙি পড়ছে। আমি এই বয়সে কোনোদিন দেখিনি এই তুফান, এই কাণ্ডকৃতি। এই সময় আমার দুজন স্যার তাকে ঘর দিনই তাকে উঠানে হারাইছে। সকল বাড়িঘর তছনছ হয়ে গেছে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকারে যদি আমাদের প্রতি কিছু সহযোগিতা করে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ সময় 21টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে প্রাথমিক সহায়তা দেন। সরকারের পক্ষ থেকে যে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তারই নিরিখে আজকে ওই 22টি পরিবারের মধ্যে ডেউটিন এবং নগদ অর্থ ও শুকনা খাদ্য বিতরণ করা হচ্ছে। যাদের একটু ক্ষতি বেশি হয়েছে তাদেরকে আমরা 2 বান্ডিল টিন, নগদ 6000 টাকা, শুকনা খাবারের একটা করে প্যাকেট এখনই সরবরাহ করতেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা তালিকা ইতিমধ্যে করেছি, আরও এই বিষয়ে আমরা কাজ করছি। আমরা পরবর্তীতে আরও যদি সরকারি সহযোগিতা আসে তাহলে আমরা সেটা প্রদান করব। সরকার ও সমাজের বিত্তবানরা সহায়তা করলে ঘুরে দাঁড়াতে পারবে এসব মানুষ। লামিয়া তানজির মাহমুদ, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের বিল্লালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের। এবং বরিশালে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুধু সরকারি হাসপাতালে ভর্তি 424 জন, বিভাগে এখন পর্যন্ত 8 জনের মৃত্যু। জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে। তরুণ প্রজন্ম কেবল গণতান্ত্রিক বিপ্লবী নয়, তারা ডিজিটাল উদ্ভাবক এবং চিন্তাবিদ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, কমনওয়েলথ চার্টার গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা এবং টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। I express my sincere. The Commonwealth Charter is not just a document. কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয়, এটি একটি প্রতিশ্রুতি যা আমাদের গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। চার্টারের আদর্শ বাস্তবায়নে আমাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। I now have the honor to declare this workshop officially open. রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি? এ প্রশ্নে রুলের শুনানি আগামী 7 জুলাই। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 10 মার্চ রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরাজি রিটটি করেন। এতে আইন সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে শাহবাগ ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। চাকরি পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে মার্চ টু যমুনার ডাক দিলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। তাদের যৌক্তিক দাবি আদায়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তারা। বলেন, কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের প্রবাসী বিল্লাল হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটিকে সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইত্তেশামুল গড়ি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম দিনারা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন শিকদার, বয়স 38 বছর। সংসারের হাল ধরতে 3 বছর আগে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কাজ করতেন বুস্টার শহরের ডিউড্রেন্স এলাকার একটি গ্রোসারি শপে। স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে দোকান বন্ধ করার সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে মারা যান বিল্লাল। ও যে টাকা পয়সা দিত আমার সংসারে, ওই টাকা পয়সায় আমার চলতো। কিভাবে কি করুম, আমার কোনো উপায় নেই। আল্লাহ, ছেলের মুখটা দেখুন। আমি বৃদ্ধ মা বাবা ও ছোট ভাই বোনদের জীবিকা চলতো তার রোজগারে। দোকান লুট করে নিয়ে সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলছে। ওখান থেকে যে লাশটা বাংলাদেশে আনবে সে টাকাটাও ওদের কাছে নাই। তার একটা ছেলে আছে, এখন তারে কে দেখবে? সরকার যেন লাশটা যেন দেশে আনার সহযোগিতা করে। মরদেহ দেশে ফিরিয়ে আনা সহ পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার পুরো ফ্যামিলিটাই তিনি পরিচালনা করতেন। তার একটি ছোট ভাই আছে, সেও প্রতিবন্ধী, এবং তার বাবা মা অত্যন্ত বৃদ্ধ মানুষ। এই অসহায় পরিবারটি তাদের ছেলের লাশটিকে তাদের বাড়িতে ফেরত আনতে চায়, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই বাড়িতে লাশটি আনার মতো। তারা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন যেন বিল্লালের লাশটি বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। একই ঘটনায় এমদাদুল হক নামে আরেক প্রবাসী নিহত হন। ইফতেসামুল গনি, RTV। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত 3 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে 406 জনের নমুনা পরীক্ষায় 19 জনের দেহে করোনা শনাক্ত হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত 19 জন সহ দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,997 জনে। নতুন করে 3 জন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,518 জনে। এদিকে গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন, হাসপাতালে ভর্তি হয়েছেন 392 জন। বরিশালে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নতুন করে কেউ মারা না গেলেও এখন পর্যন্ত শুধু সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 424 জন। বিভাগে এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 5 জনই বরগুনার। অপরদিকে সর্বশেষ 134 জন আক্রান্তের মধ্যে 78 জনই বরগুনার। এই তথ্য জানিয়েছেন বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এদিকে করোনায় 3 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এবং খাসমহল গ্রামের মধ্যে দুপুর 1টার দিকে এই সংঘর্ষ বাধে। 2 গ্রামের বাসিন্দারা টেটা, দাঁ, কাঁচি নিয়ে একে অপরকে হামলা করে। এতে 6 জন টেটাবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বালুচর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব। আবারও সময় হলো হাইসেন সংবাদ বিরতির, ফিরে এসে থাকছে। দামেস্কের গিজায় আত্মঘাতী বোমা হামলায় নিহত 20, কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জনের মৃত্যু।
এবং শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা, অধিনায়ক মিরাজ। চুক্তি অনুযায়ী 10 জন ভারতীয় কাজ করার কথা, কিন্তু কাজ করছেন 51 জন। সমপর্যায়ের একজন দেশীয় কর্মীর বেতন যেখানে 1 লাখেরও কম, সেখানে ভারতীয় কর্মীকে দেয়া হচ্ছে 25 লাখ টাকা। এমন অভিযোগ বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঘিরে। এসব অভিযোগে এক আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব সহ 7 জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন GM মাহমুদ। 1332 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ভিত্তিক এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের খুব কাছে হওয়ায় পরিবেশগত উদ্বেগ নিয়ে শুরু থেকেই চলছে সমালোচনা। এবার এলো আরেক অভিযোগ। বিদ্যুৎ কেন্দ্রটিতে বর্তমানে 229 জন বাংলাদেশি এবং 51 জন ভারতীয় কর্মী কাজ করছেন, অথচ চুক্তি অনুযায়ী 2024 সালের পর 10 জন ভারতীয়ের কাজ করার কথা। আবার একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে 1 লাখ টাকার কম, সেখানে ভারতীয় একজন ইঞ্জিনিয়ারকে দেওয়া হচ্ছে 23 থেকে 25 লাখ টাকা। এরকম অভিযোগে রিট করেন এক আইনজীবী। এখানে মাত্র 10 জন ফরেন ইন্ডিয়ান এমপ্লয়ি কাজ করার কথা, কিন্তু সম্পূর্ণ সক্ষমতা অর্জন করা সত্ত্বেও এখানে এখন পর্যন্ত 51 জন ইন্ডিয়ান এমপ্লয়ি তারা কাজ করছে। তাই একই কোম্পানিতে একজন ইন্ডিয়ান এমপ্লয়ি পাচ্ছেন 23 থেকে 25 লাখ, একজন বাংলাদেশ এমপ্লয়ি পাচ্ছেন 1 লাখের নিচে। হোয়ারাস বাংলাদেশের পার্টে যে এমপ্লয়িগুলো আছেন তারা কিন্তু বুয়েটের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার। রিটের আবেদনের প্রেক্ষিতে প্রকল্পটিতে কেন এখনও এত ভারতীয় কাজ করছে এবং কেন এত আকাশচুম্বী বেতন বৈষম্য জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কোর্টে গিয়েছি, যেহেতু এখানে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত। তো কোর্ট আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে একটা রুল নাইসাই ইস্যু করেছেন। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব সহ 7 জনকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট। GM মাহমুদ, RTV, ঢাকা। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিসিবিতে 16 সদস্যের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, যেখানে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ। পাশাপাশি জায়গা হয়েছে শামীম পাটোয়ারির। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদও। তবে দলে জায়গা হয়নি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা নুরুল হাসান সোহান এবং এনামুল হক বিজয়ের। বাংলাদেশের ক্রিকেট সিস্টেমকে ডেভেলপ করার পাশাপাশি ক্রিকেটের মাধ্যমে দেশে ভালো নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সোমবার সিলেটে অনূর্ধ্ব 12 সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশ টেস্ট মর্যাদার 25 বছর পূর্তিতে দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে নানা আয়োজন করেছে বিসিবি। শনিবার খুলনা বিভাগীয় স্টেডিয়াম থেকে শুরু হয় এই আয়োজন, যা আগামী 28 জুন পর্যন্ত চলবে দেশের 7টি বিভাগে। এদিন নারী ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা বলেন বুলবুল। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।